তো গল্পের শুরুতেই আমাদের দুটো পরিবারকে দেখানো হয় যারা নিজেদের ছেলে মেয়ের বিয়ে একটা বড় বাংলোতে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা এই বাংলোটাতে পৌঁছান তখন তাদের সাথে সেখানে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। সেই বাংলোটাতে একটা মহিলার একজন ছোট বাচ্চার আত্মা ঘোরাঘুরি করছিল। এক স্বামীজি সেই আত্মাটাকে নিজের কবলে আনার চেষ্টা করেন, কিন্তু আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে তিনি কিছুই তাকে করতে পারেন না। তো বন্ধুরা, তাহলে কি বাংলোটাতে যে বিয়েটা হতে চলেছে সেটা ঠিক মতো হতে পারবে, আর নাকি এখানে যারা আছেন সবাই এক এক করে মারা যাবে? তাই আজকে আমরা এই হরর থ্রিলার গল্পটাতে দেখবো, যার নাম হলো গিমিক। তো কাহিনীর শুরুতেই আমাদের লামা মুজি নামে এক স্বামীজিকে দেখানো হয়। আমরা দেখি যে কয়েকজন লোক মিলে একটা পাহাড়ি এলাকায় পৌঁছায়। গ্রামের সব লোকেরা স্বামীজিকে বলেন যে কোনো মানুষ আর পশু যদি ওই বাংলোটার আশেপাশে যায় তাহলে তারা আর কেউ বেঁচে ফিরতে পারে না। গত 40 বছর ধরে আশেপাশে গ্রামের লোকেরাও এই ভুতুড়ে বাংলোটার জন্যই ভয়ে ভয়ে বেঁচে আছে। তো এখানে আমাদের বাংলোটাকে দেখানো হয়। তো এরপরে আমরা দেখি স্বামী একটা জায়গায় গিয়ে ধ্যান করতে বসেন। তিনি নিজের শক্তি ব্যবহার করে ধ্যানের মধ্যেই সেই বাংলোটার ভেতরে পৌঁছে যায়। তো এই বাংলোটার ভেতর দিয়ে খুবই ভয়ানক এবং খালি খালি দেখাচ্ছিল। স্বামীজি একটা রুমের ভেতরে রানীর ছবিকে দেখতে পায়, কিন্তু যখনই সে সময় সে পিছনে ঘুরে দেখে তখনই একটা আত্মা এসে তার গলা টিপে ধরে। আর এখানে দেখানো হয় স্বামীজি ধ্যানমুক্ত হয়ে তার চোখটা খোলে। তিনি গ্রামবাসীদের বলেন সেই আত্মাটাকে তিনি বেতালকে সমর্পিত করে দিয়েছেন, তার জন্য তাকে বন্দি করা এত সহজ নয়। আর এটার জন্য আমাদের দিন, তিথি, নক্ষত্র সবকিছুই দেখতে হবে। আর যখন আমার মনে হবে যে সঠিক সময় এসেছে, আমি নিজেই সেই বাংলোটার ভেতরে গিয়ে সেই আত্মাটাকে মুক্ত করে দেব। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় আমাদের গল্পের হিরো গণেশকে। গণেশের ব্যাপারে এখানে দেখানো হয় যে গণেশ একজন কম পড়াশোনা জানা মিডিল ক্লাস ঘরের একটা ছেলে ছিল, আর এখন সে একটা ছোটখাটো দোকান চালায়, মশলাপাতি বিক্রি করে। এরপরে আমরা দেখি গণেশের বাবা বিজয়রাজকে এবং তার মামা প্রতাপকে, যারা নিজেরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টার ছলে ঝগড়াঝাটি করছিল। তখনই সেখানে গণেশ আসে এবং তাদের দুজনকে থামিয়ে দেয়। এবার গণেশের মা লক্ষ্মী তাকে ভেতরে ডাকে। লক্ষ্মী তার ভাই প্রতাপকে বলে, আজ তোমাদেরকে কাস্টমারের থেকে পয়সা নিতে যেতে হবে, মনে আছে তো সেটা? তখন গণেশ তার মামাকে বলেন, মামা, দীপক হোটেলে গিয়ে 4 ডায়মন্ড, 6টা গোল্ড, 3টে সিলভার দিয়ে দিও। তখন লক্ষ্মী বলে, শুধু ব্র্যান্ডের নামটাই গোল্ড আর সিলভার রাখা হয়, জানি না কবে আমি নিজে সোনা জিনিস পড়তে পারবো। এর মানে হলো ওনারা নিজেদের মশলার যে ব্র্যান্ড আছে তার নাম গোল্ড এবং সিলভার রেখেছিল, এবং এইভাবেই গণেশের পরিবার ভালোভাবে হাসি খুশি থাকে। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় গল্পের হিরোইন রানীকে, যে রেসলার গেম খেলেন, আর আজকে তার একটা ম্যাচ ছিল, আর সে তার অপোনেন্ট প্রতিযোগিতায় পুরোপুরি ভাবে হারিয়ে দেয়। আর এটা দেখি তার সব বন্ধুরা খুব খুশি হয়েছে আর তাকে তারা খুব উৎসাহ দেয়। এরপর আমরা দেখি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে রানীর কাছে তার বন্ধু নিমির ফোন আসে। নিমি তাকে বলে, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু ছেলেটির বাবা তার বিয়ে অন্য জায়গাতে ফিক্স করে দিয়েছে এবং ছেলেটিও অন্য মেয়েটির সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ রানী, তুই আমার কিছু হেল্প কর। এখানে রানী প্রথমে তো তাকে শান্ত করে, তারপর সে তাকে বলে, ওকে একবার ফোন করে বল যে তার সাথে একবার লাস্ট বার আমি দেখা করতে চাইছি, এবং ওকে একটা ব্লু কালারের শার্ট পরে সাফায়ার মলের সামনে এসে দাঁড়াতে বল। এরপরেরটা আমি নিজেই দেখে নেব। এর পরের দিন বৈষ্ণবী সাফায়ার মলটা দেখানো হয়। এখানে রানী ও তার বন্ধুরা নিমির কাছে পৌঁছে যায়। তখন আমরা দেখি ওই মলটাতে গণেশও এসেছিল, আর এখানে নিমি তার বয়ফ্রেন্ডকেও দেখতে পায়। সে রানীকে ইশারা করে বলে, এই সেই ছেলেটা, কিন্তু এর মধ্যেই সেই ছেলেটা আগে চলে যায় এবং তার জায়গায় গণেশ এসে দাঁড়িয়ে পড়ে, এবং সেম কালারের শার্ট পরার জন্য রানী ভাবে মনে হয় গণেশই নিমির বয়ফ্রেন্ড, এবং এই সব মেয়েগুলো একসাথে গণেশের কাছে পৌঁছে যায়। এখানেই আমরা দেখি নিমির বয়ফ্রেন্ড নিমিকে নিয়ে কোনো অন্য একটা জায়গায় চলে যায়। এখানে গণেশ আর মেয়েগুলো লিফটে করে যাচ্ছিল। এই সময় রানী গণেশকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি পারফিউম ইউজ করেন? গণেশ বলে, না আমি পারফিউম ইউজ করি না। তো এখানে সব মেয়েরা মিলে তাকে জোর করে একটা পারফিউমের গন্ধ শোকানোর চেষ্টা করে এবং তাকে এটা জিজ্ঞাসা করে যে গন্ধটা কিরকম। কিন্তু যখনই সে পারফিউমের গন্ধটা নেয় সঙ্গে সঙ্গে সেখানেই সে অজ্ঞান হয়ে যায়, এবং তখনই সব মেয়েগুলো তাকে নিয়ে একটা অন্য জায়গায় চলে যায়। কিছুক্ষণ পরে যখন গণেশের জ্ঞান ফেরে তখন নিম্মি তাকে ভয় দেখিয়ে বলে যে, হ্যালো মিস্টার, আমার বন্ধু নিমি আপনাকে খুব ভালোবাসে, আর আপনি এতদিন ওর সাথে থাকার পরে এখন ওকে ছেড়ে দিচ্ছেন? তুমি এরকম কিছুতেই করতে পারো না, তোমাকে ওকে বিয়ে করতেই হবে। তখন সেখানে গণেশ তাকে বলে, ম্যাডাম আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, কারণ আমি কোনো নিমিকে চিনি না। কিন্তু রানী গণেশের কথা কিছুতেই বিশ্বাস করে না। তখনই রানীর কাছে নিবির কল আসে। তখন নিমি তাকে ফোনে বলে যে আমি আমার বয়ফ্রেন্ড
মুহূর্তের সাথে মল থেকে সোজা মন্দিরে চলে এসেছি এবং সে রানীকে এটাও বলে যে তোমাকে চিন্তা করতে হবে না, আমরা দুজন বিয়ে করতে চলেছি। এই কথাটা বলার পর সে ফোনটা কেটে দেয়। এখানে রানী জানতে পারে যে সে ভুল করে গণেশকে নিয়ে এসেছে, এই কারণে রানী তাকে ছেড়ে দেয় এবং সে তাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু বন্ধুরা, গণেশ এখানে রানীকে বলে যে এত সহজে কি করে যাব, তুমি যেটা আমার সাথে করেছো এরকম ঘটনা যদি কোনো মেয়ের সাথে হতো তাহলে তো ছেলেটার 12টা বেজে যেত আর সব নিউজ চ্যানেলে কিডন্যাপের খবরটা ট্রেন্ডিং এ থাকতো। এই কারণে আমিও তোমাদের কাউকে ছাড়বো না, আমি এখনই তোমাদের ব্যাপারে পুলিশকে কমপ্লেন করব। এই কথাটা শোনার পর ওই সব মেয়েগুলো গণেশের কাছ থেকে ক্ষমা চায় আর এটা দেখে গণেশ মেয়েগুলোকে বলে রানীকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে কিন্তু আমি সবাইকে ক্ষমা করব। আর রানী যখন তার কথা মেনে তার পায়ে ধরে ক্ষমা চাইতে যায়, গণেশ তখন তাকে বলে ঠিক আছে ঠিক আছে, মেয়েদের জায়গা পায়ে নয়, মেয়েদের জায়গা মনের মধ্যে হয়। আর এই কথাটা বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর এই সব কিছু দেখে এই ঘটনার পর রানী গণেশকে একটু একটু পছন্দ করতে থাকে। তখনই আমরা দেখি কিছু গুন্ডা এসে সেই মেয়েটাকে ডিস্টার্ব করে আর এই কারণে রানী আর মেয়েগুলোকে সেখান থেকে চলে যেতে হয়। আর সেই সময় সেখানে গণেশ চলে আসে আর ওই গুন্ডাগুলোকে খুব মারধর করে। সে গুন্ডাগুলোকে এত মারে যে গুন্ডাগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তাদের জীবন বাঁচানোর জন্য সেই মেয়েগুলো গণেশকে থ্যাংক ইউ বলে। এরপরে আমাদের পরের দিনের সকালবেলা দেখানো হয় যেখানে গণেশ জগিং করতে এসেছে আর সেই সময় সে রানীকেও সেখানে এক্সারসাইজ করতে দেখে। তারা দুজনেই একসাথে একে অপরের সাথে কথা বলে এবং কিছুক্ষণ কথা বলার পরে গণেশ এখানে রানীকে প্রপোজ করে দেয়। আর রানী তো তাকে আগে থেকেই একটু পছন্দ করছিল, সেই জন্য রানী তাকে হ্যাঁ বলে দেয়। আর এখানে আরেকদিকে আমাদের সেই গ্রামটাকে দেখানো হয় যেখানে স্বামী লামামুচি বলে চাঁদ আর সূর্য যখন একই রাশিতে আসবে তখনই সেই দুষ্ট আত্মাটাকে আমরা বন্দি করতে পারবো। আর সেই শুভ দিন আজকেই ছিল। আর এই কথাটা বলেই স্বামীজি তার সঙ্গীরা সেই বাংলোটাতে পৌঁছে যায়। ভেতরে যাওয়ার পরে সেই আত্মাটা তাদেরকে অনেক ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তারা নির্ভয়ে শক্ত হয়ে আত্মাটার সাথে লড়াই করতে থাকে। আর এখানে স্বামীজি এক জায়গায় বসে তার মন্ত্র সাধনা শুরু করে দেয় যাতে সেই আত্মাটাকে সে বন্দি করতে পারে, কিন্তু স্বামীজির উপরই সেই আত্মাটা হামলা করে দেয় আর এই কারণে স্বামীজি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর এরপরে তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপরে আমাদের দেখানো হয় গণেশ একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে আর সেখানে রানী আর তার পুরো পরিবারও এসেছিল। রানী গণেশকে দেখে তার সাথে একা দেখা করতে যায় আর গণেশ ও রানীকে দেখে বলে আজ তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর তারা দুজন সেই সময় একটু রোমান্টিকও হয় আর রানী সেই সময় লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই রানীর জামাইবাবু মানিক সবকিছু দেখে ফেলে আর সে এখানে বসে থাকা একটা আন্টিকে জিজ্ঞাসা করে আন্টি এই ছেলেটা কে? আর সেই আন্টিটা বুঝতে না পেরে গণেশের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে বলে আচ্ছা এই তো হলো কাপুর পরিবারের একজন একমাত্র উত্তরাধিকারী, 1000 কোটি টাকার মালিক সে। আর এই কথাটা শোনার পরে তো মানিক খুব খুশি হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে গণেশের পিছন পিছন যায় আর ঠিক তখনই গণেশের কাছে তার মামার ফোন আসে। তার মামা তাকে জিজ্ঞেস করে এই মশলার অর্ডারটা কতটা পাঠাতে হবে। গণেশ তাকে বলে গোল্ডের 10টা বাক্স আর সিলভারের 4টে বাক্স পাঠাতে হবে আর ওই আদর্শনের হেল্প করার জন্য 2টো বক্স আরো পাঠিয়ে দাও। আর এসব শুনে মানিক ভাবে হয়তো গণেশ খুব বড় লোক এবং এরপর আমরা দেখি গণেশ আর রানী আবার একসঙ্গে ভালো ভালো কথা বলতে শুরু করে। কিন্তু তখনই রানীর বাবা চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এখানে এটা কি হচ্ছে। কিন্তু ঠিক তখনই সেখানে মানিক চলে আসে এবং রানীর বাবাকে বলে আরে শ্বশুরমশাই আপনি এই ছেলেটাকে চেনেন না, ইনি কাপুর পরিবারের একমাত্র উত্তরাধিকারী এবং 1000 কোটি টাকার মালিকও। এই কথাটা শুনে রানীর বাবাও খুব খুশি হয়। সে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা দুজন কি একে অপরকে ভালোবাসো? আর ওরা দুজন হ্যাঁও বলে। রানীর বাবা তখন গণেশকে বলে কাল তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে এসো, তারপর আমরা দুজন তোমাদের দুজনের বিয়ের কথা বলবো। আর এই কথাটা শোনার পর গণেশও খুব খুশি হয়। আর এরপরে আমরা দেখি পরের দিন গণেশ তার পুরো পরিবারকে নিয়ে রানীর বাড়িতে আসে। এখানে মানিক আর রানীর বাবা ভাবছিল গণেশ মনে অনেক বড় লোক, এই কারণে হয়তো তারা মার্সিডিজ করে আসবে, কিন্তু এখানে তো গণেশ একটা পুরনো অটোর মতো গাড়ি নিয়ে আসে। তাদের সাথে বসে আলোচনা এবং কথা বলার পরে রানীর বাবা জানতে পারে এরা তো একজন মিডল ক্লাস লোক। গণেশের একমাত্র ছোট একটা মশলার বিজনেস আছে। এটা শোনার পর সে খুবই রেগে যায়। তখন সেখানে রানীও চলে আসে, কিন্তু রানীর বাবা সেখান থেকে তাদের বিয়ের কোনো কথা না বলেই চলে যায়। গণেশও সেখানে সেটা দেখে বুঝতে পারে যে রানীর বাবা হয়তো তাদের বিয়ের জন্য তৈরি নন। এরপরে দেখানো হয় রাত্রিবেলা রানীর বাবা তার একটা বন্ধুকে ফোন করে আর এর পরের দিনই আমরা দেখি রানীকে দেখতে আসে একজন অন্য ফ্যামিলি। এরা দেখাশোনার প্রোগ্রামটা মঙ্গল হোটেলেই করে, কিন্তু নিজের বাবার এই সিদ্ধান্তটা রানীর একদমই পছন্দ হয় না, সেই জন্য সে একটু অপছন্দ এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রাস্তার মধ্যে কিছু গুন্ডা গণেশকে আটকে দেয়, তার সাথে মারামারি এবং মারধর করারও অনেক চেষ্টা করে, কিন্তু উল্টো গণেশই তাদেরকে ভালো করে মেরে তাদের শিক্ষা দেয়। আর এখানেই আমরা জানতে পারি এই গুন্ডাগুলোকে রানীর বাবাই পাঠিয়েছিল।
গণেশকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু উল্টো গণেশই তাদেরকে ভালো করে মজা বুঝিয়ে শিক্ষা দেয়। এখানে আমরা দেখি রানী গণেশকে কল করছে আর সে তাকে বলে, আমার বাবা আমার সাথে অন্য একটা ছেলের বিয়ে ফিক্স করছে, তুমি এক্ষুনি মঙ্গল হোটেলে চলে আসো। তো যেরকম করেই হোক গণেশ সেখানে পৌঁছে যায় আর সেখানে গিয়ে গণেশ সেই ছেলেটাকে বলে, দেখো ভাই, আমি আর রানী একে অপরকে ভালোবাসি, আমরা দুজন একে অপরকে ছাড়া থাকতে পারবো না, আর তুমি এবার এখান থেকে কেটে পড়ো। এবং এরপরে সেই ছেলের বাড়ির লোকেরা সেখান থেকে রেগে গিয়ে চলে যায়। আর এখানে রানীর বাবার খুব অসম্মান হয়েছিল, সেই জন্য সে রেগে গিয়ে তার মেয়েকে মারতে চায়, তো গণেশ সেখানে তাকে আটকে দেয়। আর এখানেই রানীর বাবা গণেশকে বলে, আমার মেয়ের সাথে বিয়ে করার তোমার সামর্থ্য নেই, আর তুমি ওকে একদমই ভালো রাখতে পারবে না, আমার গরিব পরিবারের কাছে কি বা আছে, আমার মেয়ের বিয়ে যদি তোমার সাথে হয়ে যায় তাহলে আমার মেয়ে এই দরিদ্রতার মধ্যে কখনোই ভালো থাকতে পারবে না। আর এই কথাটা বলেই সে এখান থেকে চলে যায়। এর পরের দিনই আমরা দেখি রানীর বাবা সত্য নামে একটা গুন্ডার কাছে আসে, সেখানে সে তাকে গণেশকে মারার জন্য অনেকগুলো টাকা দেয়। রানীর বাবা তাকে বলে যে আমি কিছু গুন্ডাকে পাঠিয়েছিলাম গণেশকে মারার জন্য, কিন্তু উল্টো সেখানে গণেশই তাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে। আমি যদি এখানে গণেশকে একেবারেই মেরে ফেলি তাহলে আমার মেয়ে আমাকে পুলিশের কাছে অ্যারেস্ট করিয়ে দেবে। আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে গণেশও মরে যায় এবং কারো যে কেউ জানতেও না পারে যে এর পেছনে আমার হাত আছে। তখন সেখানে সত্যটাকে বলে যে ঠিক আছে স্যার, আমি একটা ভালো প্ল্যান করে আপনাকে জানাবো। আর সত্য এখানে তাকে বলে, তুমি তাদের বিয়ের জন্য একবার রাজি হয়ে যাও, এদের দুজনের বিয়ে আমরা একটা অনেক দূর ফাঁকা বাংলোতে করব, ওখানেই আমি গণেশকে মেরে ফেলবো আর কেউই জানতে পারবে না। রানীর বাবা ঠিক তাই করে, সে গণেশের বাড়িতে যায় এবং তাদের কাছ থেকে ক্ষমাও চায় এবং সে তাদেরকে বলে, আমি আমার মেয়ের খুশির জন্য সবকিছুই করতে পারি, তাই এখন আমি এই বিয়ের জন্য রাজি হচ্ছি। তার এই কথাটা শোনার পর গণেশের পরিবারের সবাই খুব খুশি হয়। রানীর বাবা এখানে বলে যে আমরা ওদের বিয়েটা খুব একটা বড় করে করতে পারবো না, কারণ আমার রিলেটিভ আর আমার বন্ধুরা অনেক বড় লোক, আর আমি চাই না যে তারা আপনাদের অপমান করুক, তাই আমরা এদের বিয়ে আদিকালেশ্বর পাহাড়ের পুরনো বাংলোটাতে করব। এবার এখানে গণেশের পরিবারের জন্য এটা অনেক বড় ব্যাপার ছিল যে রানীর বাবা তাদের বিয়ের জন্য মেনে নিয়েছে এবং এর জন্য তারাও তাদের বিয়েটা বাংলোতে করার জন্য রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখি গণেশ এবং তার পুরো পরিবার তৈরি হতে থাকে সেই বাংলোটাতে যাওয়ার জন্য। গণেশের মা দেবী মার কাছে প্রার্থনা করে যে মা যেন এই বিয়েটা ভালোভাবে হয়ে যায়, আর তখনই তার ব্যাগের উপর সেখানে রাখা দেবী মা ত্রিশূলটিও পড়ে যায়। এরা সবাই এখানে এনজয় করতে করতে যাচ্ছিল, কারণ এরা কেউই জানতো না যে বাংলোটা একটা ভুতিয়া বাংলো। এবার গণেশ ও তার পরিবার রেডি হয়ে বাড়ি থেকে বেরোয়। আদিকালেশ্বর পাহাড়ে পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধে হয়ে যায়। তারা দেখে যে রাস্তায় খুব জোরে জোরে হাওয়া বইছিল এবং এই দ্রুত হাওয়ার কারণে রাস্তায় লাগানো থাকা নেম প্লেটটাও বদলে যায়। এই কারণে গণেশ একটা ভুল রাস্তায় প্রবেশ করে ফেলে আর এখানে অনেক রাত হয়ে যায় এবং এখানে একটা সামনেই ধাবা দেখা যায়। তাদের খুব খিদেও পাচ্ছিল, এই জন্য তারা এখান থেকে নেমে সেই ধাবাটাতে পৌঁছায়। এই ধাবাটা দূর থেকে দেখতে খুব অদ্ভুত লাগছিল, ওখানে কাজ করার লোকগুলো খুব অদ্ভুত ছিল। তারা সবাই সেখানে খাবার অর্ডার দেওয়ার জন্য বসে পড়ে, কিন্তু অনেক টাইম হয়ে যাওয়ার পরেও খাবার রেডি হয় না। এই জন্য এমনিতে পাইচারি করার জন্য গণেশের বাবা সেখান থেকে একটু দূরে চলে যায়। এরপরে গণেশের মামা প্রতাপ সেই ধাবাটাতে কাজ করা একটা মেয়ের পেছন পেছন যায়, আর এরম করেই 1 ঘন্টা পৌঁছে যায়, কিন্তু গণেশের বাবা এখনো ফিরে আসে না। আর এই কারণেই তার মা গণেশকে বলে যে যা বাবা, একটুখানি তোর বাবাকে দেখে আয়। আর গণেশও সেখান থেকে চলে যায়। আর এখানে এই ধাবাটাতে তার মা লক্ষ্মী একাই থাকে, আর তখনই লক্ষ্মীর সাথে সব ভুতুরে ঘটনা ঘটতে থাকে। লক্ষ্মী সেখানে একটা আত্মাকে দেখতে পায় এবং এই আত্মাটাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে খুব চিৎকার করে এবং সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এখানে প্রতাপ মামা যে মেয়েটার পেছনে গেছিল সেও একটা আত্মাই ছিল, আর এটা দেখে প্রতাপ মামা ভয় পেয়ে পালাতে থাকে। আর এরপরে গণেশ আবার সেই ধাবাটার সামনে আসে, আর এখানেই আমরা জানতে পারি যে সেখানে কোনো ধাবাই ছিল না, এটা একটা পুরনো গুহার মতো ভাঙাচোরা জায়গা ছিল যেখানে কেউই থাকতো না। আর এটা দেখে তো গণেশ খুবই শক হয়ে যায়, আর সে তার পরিবারের সবাইকে জোরে জোরে ডাকতে থাকে। সে গাড়ি নিয়ে যখন সবাইকে খুঁজতে যায় তখন রাস্তাতেই সবাই তাকে পেয়ে যায়, আর তার সব বাড়ির লোকেরা বলে তাকে যে এই জায়গাটা খুবই ভয়ানক, এখানে আমরা ভূত দেখেছিলাম। এখানে গণেশ তাদের পুরো কথা শোনে এবং তাদেরকে বোঝায় এবং নিজেও বুঝতে পারে যে সেটা ভুল রাস্তাতে এসে। যাই হোক, তারা সবাই যেরম সেরম করে বাংলোর রাস্তাতে চলে আসে, ঠিক রাস্তা ধরে। তারা বাংলোর ভেতরে প্রবেশ করে এবং তারা সবাই খুবই ক্লান্ত থাকে এবং তারা বাংলোর ভেতরে ঢুকে শুয়ে পড়ে। আর তখনই আমরা দেখতে পাই এই বাংলোটাতে একটা ভয়ানক ভূতকে। এবার সকাল হয়ে যায় আর সবাই উঠে পড়ে। আমরা এখানে দেখতে পাই গণেশকে মারার জন্য সত্য এবং তার পুরো দল চাকর সেজে তাদের কাছে থাকছিল।
সত্যর এখানে এটাই প্ল্যান ছিল যে বিয়ের আগে সে গণেশকে মেরে দেবে আর এই এরিয়াতেই তার ডেড বডিটাকে পুঁতে দেবে, যাতে কেউ কিছুই জানতে না পারে। এরপর আমরা এখানে দেখি বিয়ের সব কাজকর্ম শুরু হতে থাকে। সবাই বাড়িতে প্রথম দিন পুজোর ব্যবস্থা করে, সবাইকে সেখানে খুব খুশিতে দেখানো হয়। এরপরে রাত্রির হয়ে যায় এবং আমাদের রানীকে দেখানো হয়। সে গণেশকে কল করে তাকে তার সাথে দেখা করার কথা বলে, কিন্তু এখানে গণেশ তো গভীরভাবে ঘুমাচ্ছিল আর এই জন্য রানী নিজের ঘরে যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে রাখা জিনিসপত্রগুলো নিজের থেকে নড়াচড়া করতে থাকে। লাইটগুলো সেখানে নিজের থেকে জ্বলছিল এবং নিচ্ছিল, এবং সেই সময় রানী সেখানে একটা ভুতুড়ে আত্মাকে দেখতে পায়, যাকে দেখে রানী খুব ভয় পেয়ে যায় এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। এরপরের দিন সকালে আমরা দেখি সবাই বাগানের ওপর বসে থাকে, আর ঠিক তখনই লক্ষ্মী গণেশ সে তাড়াতাড়ি করে ডাকে। আর এরা দুজন যখন বাড়ির পেছনে গিয়ে দেখে, তখন দেখে বাড়ির কুয়োর কাছে রানী অজ্ঞান হয়ে পড়েছিল। তারা সবাই মিলে রানীকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং সবাই তাকে জিজ্ঞাসা করে, তুমি সেখানে কি করে পৌঁছেছিলে? তো রানী সেখানে তাদের রাতের ঘটনাগুলোর কথা তাদেরকে বলে। আর রাত্রে সেই বাংলোটাতে একটা ভূতকে দেখেছিল এবং তারই কথাটা শুনে সবাই খুব অবাক হয়। রানীর বাবা রানীকে বলে, বেটা, তোমার এইসব মনের ভুল, এসব কিছুই হয় না, তুমি বেশি চিন্তা করো না এবং এখন তুমি বিশ্রাম করো। এরপর রানীর বাবা সত্যর কাছে যায় এবং বলে, আরে তোমরা সবাই এরকম একটা ভুতুড়ে বাংলোতে আমাদের নিয়ে এসছো কেন? কিন্তু এইখানে সত্য রানীর বাবাকে বলে যে, স্যার, ওই ভূতটা আমরাই পাঠিয়েছিলাম, কারণ প্রথমে আমরা সবাইকে ভয় দেখাবো এবং এটা বোঝানোর চেষ্টা করব যে এই বাংলোটাতে ভূত আছে, এবং এরপরে আমি গণেশকে মেরে দিয়ে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করব যে ভূতই গণেশকে মেরেছে। এসব শোনার পর রানীর বাবা সত্যর এই প্ল্যানটা বেশ ভালোই লাগে। এরপর অন্যদিকে আমরা দেখি স্বামীজিকে তার এই মুহূর্তে জ্ঞান ফিরেছে। সে সেখানে থাকা লোকদেরকে বলে যে সেদিন আমি সেই আত্মাটাকে একটা বক্সের মধ্যে বন্দি করে নিয়েছিলাম, কিন্তু আমি সেই আত্মার আক্রমণটাকে সহ্য করতে পারিনি, এই জন্য সেই কারণে আমি সেখানে অজ্ঞান হয়ে গেছিলাম। এখন আমাদের যেভাবে হোক সেই বাক্সটাকে সেখান থেকে নিয়ে আসতে হবে, তা না হলে যদি সেই বাক্সটা থেকে আত্মাটা বাইরে চলে আসে তাহলে সে কাউকেই আর ছাড়বে না। এর পরের দিন আমরা দেখি একটা বিদেশি লোক সেই বাক্সটাকে খুঁজতে খুঁজতে বাংলোর ভিতরে চলে আসে, আর ভাগ্যবশত একটা স্টোর রুমের মধ্যে সে সেই বাক্সটাকে দেখতে পেয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় প্রতাপ এবং তার গণেশের বাবা এসে সেই লোকটার ওপর হামলা করে সেই লোকটাকে সেখানে অজ্ঞান করে দেয়, এবং তারা সেখানে সেই বিদেশি লোকটার পকেটে একটা মদের বোতল পায়। ওরা দুজন এই মদের বোতলটাকে নিয়ে এখান থেকে চলে যায়। তখনই আমরা দেখি রুমটার মধ্যে চাঁদের আলো পড়তে থাকে, আর ধীরে ধীরে চাঁদের আলোটা বাক্সটার উপরেও পড়তে থাকে, আর যার কারণে সেই ভয়ানক আত্মারা সেই বক্স থেকে বেরিয়ে যায়। এখানে এদিকে রাত্রেবেলা সত্য গণেশকে ভয় দেখানোর চেষ্টা করে, সেই সাজানো আত্মাটাও গণেশকে ভয় দেখাতে থাকে, এবং এই সত্যিটা জানার জন্য গণেশ তার পেছন পেছন যায়। কিন্তু এরা এখানে এটা জানতো না যে সত্যিকারের যে ভূতটা ছিল সে এখান থেকে মুক্ত হয়ে গেছে। প্রথম সেই আত্মাটা সত্য এবং তার দলের লোকেদের ভয় দেখা এবং মেরে মেরে ওদের অবস্থা খারাপ করে দেয়। এরপরে সেই আত্মাটা রানীর বাবার উপর হামলা করে দেয়, আর ভয় পেয়ে তার বাবা সেখানেই প্যারালাইজড হয়ে যায়। এখানে এদিকে সেই বাংলাতে থাকা একটা বাচ্চা রাত্রা প্রতাপ এবং গণেশের বাবাকেও ভয় দেখাতে থাকে, এবং এরপরে লক্ষ্মী এবং রানী জানতে পারে যে এই বাংলোতে সত্যি ভূত আছে, যে তাদেরকে মারার চেষ্টা করছে। তারা সঙ্গে সঙ্গে সে সময় গণেশকে গিয়ে সেই কথাটা বলে, এবং সেই সময় গণেশ ও বাকি সবাই মিলে এই বাংলোটা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে এক ভয়ঙ্কর ঝড় চলে আসে, এবং ঠিক তখনই আমরা দেখি যে স্বামীজি এবং তার কিছু দলের লোক সেখানে পৌঁছে যায়, আর এই কারণে এই ভুতুড়ে আত্মাটা খুবই রেগে যায়, আর এই কারণেই সে রানীর শরীরে প্রবেশ করে নেয়। আর ঠিক এই সময় আমরা এই ভুতুড়ে আত্মাটার গল্পের ব্যাপারে জানতে পারি। অনেক বছর আগে এই জায়গাতে বিক্রম নামে এক রাজা থাকতো, আর এই সময় রাজার সমস্ত সম্পত্তি হাসিল করার জন্য এক খুবই সুন্দরী মহিলার নাটক করে রাজাকে তার ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয়, এবং কিছুদিনের মধ্যে তারা দুজন বিয়েও করে নেয়। এবার যে কোনো কাজের জন্য যখন রাজা বাইরে যেত তখন সেই মহিলাটি অন্য পুরুষদের বাড়িতে রাখতো। এরপর সে একটা বাচ্চার জন্মও দেয়। 7 বছর ধরে সে এই সত্যটাকে লুকিয়েছিল, কিন্তু রাজা যখন এই কথাটা জানতে পারে ঠিক সেই সময় সে তার বাচ্চাকে এবং সেই অন্য লোকটাকেও এক্ষুনি মেরে দেয়, এবং সে তার স্ত্রীকে বেত দিয়ে মারার জন্য অনুমতি দেয় যতক্ষণ না সে মারা যায়। এই বলে সে তার রাজমহলে ফিরে আসে। এই কারণে সেই মহিলাটি তার বাচ্চাকে আর সেই লোকটাকে হারানোর দুঃখটা সহ্য করতে পারে না, আর এই কারণেই সে তার আত্মাকে বেতালকে সমর্পিত করে দেয়। আর এই কিছুদিন পরে সেই রাজাটাও এখানে মারা যায়, আর এই বাংলোটা এরপর থেকেই ভুতুড়ে বাংলো হয়ে যায়। এখানে আসা কোনো মানুষ এবং প্রাণীজনকে এই আত্মা কিছুতেই বেঁচে থাকতে দেয় না। এবার আমরা প্রেজেন্ট দেখতে পাই, যেখানে রানী এই গল্পগুলো বলার পরে
অজ্ঞান হয়েছে। স্বামীজি আবার এখানে ধ্যানে বসে সেই আত্মাটাকে বাক্সে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তার দ্বারা সেটা কিছুতেই সম্ভব হচ্ছিল না। তখন সে গণেশকে বলে, রানীর জীবন বাঁচানোর জন্য তোমাকে এই আত্মাটাকে বাক্সে বন্দি করতে হবে। আমি আমার শক্তির বলে তোমাকে সেই আত্মাটার কাছে ঠিক পাঠিয়ে দেবো। আর গণেশও এখানে রানীর জীবন বাঁচানোর জন্য রাজি হয়েছে। স্বামীজি তার শক্তির সাহায্যে গণেশকে অন্য একটা ডাইমেনশনে পাঠিয়ে দেয়। ওই জায়গাটা খুবই ভয়ানক ছিল, যেখানে সেই আত্মাটাও ছিল। সেই আত্মাটা গণেশের উপর হামলা করে দেয়, আর এদিকে সবাই দেখতে থাকে যে গণেশ কিভাবে ছটফট করছিল কষ্টে। গণেশের কষ্ট দেখে তার মাও খুব কষ্ট পাচ্ছিল। সেই জন্য সে ঠাকুর ঘরে গিয়ে দেবীমার কাছে প্রার্থনা করতে থাকে যে তার ছেলে গণেশ এবং তার হবু বউকে যেন ভালোভাবে বাঁচিয়ে দেয়। সে তার ব্যাগে থাকা ত্রিশূলটা নিয়ে গণেশের হাতে রেখে দেয়, আর এটা করার পরই দেবীমার সমস্ত শক্তি গণেশ পেয়ে যায়। আর গণেশ এই ত্রিশূলটা নিয়ে সে আত্মাটার উপর হামলা করে দেয়, যেই কারণে সেই আত্মাটা পুরোপুরিভাবে দুর্বল হয়ে যায় এবং সেই বাক্সটার মধ্যেও বন্দী হয়ে যায়। এরপর আমরা দেখি গণেশ এবং রানীর জ্ঞানও ফিরে আসে এবং তারা দুজন একে অপরকে ঠিক থাকতে দেখে খুব খুশিও হয়। আর এখানে রানীর বাবাও বুঝতে পারে যে তার বিয়ের জন্য গণেশই যোগ্য ছেলে, আর এই কারণেই সে তাদের বিয়ের জন্য খুশি খুশি রাজি হয়ে যায়। আর বন্ধুরা, এই হ্যাপি এন্ডিং এর সাথে সাথে এই গল্পটাও এখানে সমাপ্ত।